প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে তোমাদেরই অনুরোধে আজকে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাসের প্রথম গল্প ব্রাহ্মণ চৌর পিশাচ কথা, যেটা খুবই একটা বিখ্যাত পঞ্চতন্ত্রম, যার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র। সেই পঞ্চতন্ত্রের 5টি তন্ত্র বা অধ্যায় মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলোকীয়, লব্ধপ্রণাশ ও অপরীক্ষিত কারক, এই 5টি অধ্যায়ের মধ্যে কাকলোকিয়ম এই অধ্যায়ের অষ্টম সংখ্যক কাহিনীটি থেকেই কিন্তু আমাদের যে গল্প পাঠ্য ব্রাহ্মণ চৌর পিশাচ কথা বা ব্রাহ্মণ চোর আর ব্রহ্ম রাক্ষসের কাহিনী, সেটা কিন্তু আমাদের পাঠ্যাংশে দেওয়া হয়েছে। একটুখানি জেনে নেব এই পঞ্চতন্ত্র কেন রচিত হয়েছিল। পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছেন সুপ্রসিদ্ধ ও অসাধারণ শব্দশিল্পী পণ্ডিত বিষ্ণু শর্মা। তিনি মহিলারপ্য নগরের রাজা অমর শক্তির 3 মূর্খ পুত্রের শিক্ষার ভার তার উপর যখন দেওয়া হয়, সেই 3 মূর্খ পুত্রকে শিক্ষা দানের উদ্দেশ্যেই তিনি কিন্তু এই নীতিকথা ধর্মী পঞ্চতন্ত্র রচনা করেছিলেন। এই নীতিকথা বা নীতি শিক্ষার তিনি 5টি অধ্যায়ে রচনা করেছিলেন, তাই এর নামকরণ করা হয়েছিল পঞ্চতন্ত্র, যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সারা পৃথিবীব্যাপী কিন্তু একটা খুব সমীহ আদায় করে নিয়েছিল। তা যাই হোক, আমাদের যেটা আমি আগেই বললাম যে কাকলোকিয়ম, যেটা তৃতীয় তন্ত্র বা অধ্যায় পঞ্চতন্ত্রে, তার অষ্টম সংখ্যক কাহিনী থেকে আমাদের পাঠ্য ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গদ্যাংশটি বা গল্পটি নেওয়া হয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে নিজে হাতে তোমাদের জন্য সংস্কৃত দেবনাগরী হরফ যেটা, সেটা লিখে দিয়েছি। তারপর বাংলা হরফে সংস্কৃত উচ্চারণে পরের লাইনগুলো লেখা, এবং তার সঙ্গে পরবর্তী লাইনে বাংলা অর্থ ডিটেলসে এখানে আলোচনা করব। এবং একবারে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা একটু বড় হলেও তোমরা মনোযোগ দিয়ে যদি দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আর এই রকম ভিডিও দেখার জন্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। শুধুমাত্র টেক্সচুয়াল ভিডিও নয়, গ্রামারের ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সমস্ত কিছুই তোমরা কিন্তু চ্যানেলে দেখতে পারো। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। সাধ্য অনুসারে অবশ্যই সাহায্য করা হবে। যাই হোক, এই যে ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পের কাহিনীটা একটু ছোট করে বলে দিই। গল্পের কাহিনীর মধ্যে রয়েছে 3টে চরিত্র। প্রথমত ব্রাহ্মণ, যে কিনা দিন দরিদ্র ব্রাহ্মণ, যার কিন্তু যজমানি বৃত্তি করেই যাকে চলতে হয়। অর্থাৎ তিনি যজমানের বাড়ি থেকে পাওয়া জিনিসপত্র দিয়ে কোনো রকমে তিনি তার দিনাতিপাত করেন বা দিন যাপন করেন। এক যজমানের বাড়ি থেকে তিনি 2টি বাছুর পেয়েছিলেন, এবং সেই বাছুর দুটিকে তিনি অতি কষ্টে বড় করে তুলছিলেন, হৃষ্টপুষ্ট করে তুলছিলেন। ইতিমধ্যেই পরবর্তী চরিত্রের উদয় হয়। পরবর্তী চরিত্র হচ্ছে ব্রহ্ম রাক্ষস, খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। ব্রহ্ম রাক্ষস সত্যবাদী, তার চেহারা ভয়ঙ্কর, তার তোবড়ানো গাল, খাড়া নাক, চোখের কোণ রক্তবর্ণ, আগুনের মতো পিঙ্গল তার গায়ের রং, চুলদারির রঙও পিঙ্গল বর্ণের। সেই রাক্ষস যথার্থই ভয়ানক দর্শন রাক্ষস। সে ষষ্ঠান্নকালিক ভোজন করে থাকে, অর্থাৎ তৃতীয় দিন সন্ধ্যায় সে খাবার খেয়ে থাকে। অন্ন বলতে একদিন, আহ্নিক গতি তোমরা পড়েছো, হয় নয়। তো আগেকার দিনে কি ধরা হতো, যে সকালে এবং বিকালে 2বার ভোজনের সময় ধরা হতো। সেই অনুসারে তৃতীয় দিন সন্ধ্যায় বা রাত্রে, অর্থাৎ 6বারের বার সে খেয়ে থাকতো, তার খাওয়ার সময় হতো। এবং সেই ষষ্ঠান্নকালিক ভোজনের খাদ্য হিসেবে সে ব্রাহ্মণকে, সেই দরিদ্র ব্রাহ্মণকেই কিন্তু খাদ্যবস্তু হিসেবে নিরূপণ করেছিল। অপরদিকে সেই সময় তৃতীয় চরিত্র নিষ্ঠুর ক্রূরকর্মা চোরের আবির্ভাব হয়। সেই চোরেরও কিন্তু লক্ষ্য ছিল সেই ব্রাহ্মণের গরুর 2টি চুরি করা। সেই অসহায় দিন দরিদ্র হীনবিত্ত সেই ব্রাহ্মণের 2টি বাছুর, সেই বাছুর 2টিকে চুরি করতে সে এসেছিল। এবং উভয়ের লক্ষ্যই এক, অর্থাৎ উভয় বলতে কারা কারা, সেই ব্রহ্ম রাক্ষস বা ব্রহ্মদৈত্য বলতে পারো, সেই ব্রহ্মদৈত্য আর চোর উভয়ের লক্ষ্য কিন্তু একই ছিল, গন্তব্য একই ছিল। গন্তব্য ছিল ব্রাহ্মণের বাড়ি। ব্রহ্ম রাক্ষস চেয়েছিল ব্রাহ্মণকে খেতে, আর চোর চেয়েছিল গরু 2টি চুরি করতে। এবং এইভাবে দুজনেই অপেক্ষা করতে থাকে
ব্রাহ্মণ যখন ঘুমিয়েছিল ব্রাহ্মণের বাড়িতে তারা উপস্থিত হয় এবং পরবর্তীতে উভয়ের মধ্যে একটা বিবাদ দেখা দেয় এবং সেই বিবাদের সূত্র ধরেই ব্রাহ্মণ স্বীয় বুদ্ধি বলে অর্থাৎ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সে কিন্তু নিজেকে বাঁচায় এবং গরু দুটিকেও রাক্ষসের হাত থেকে সে কিন্তু বাঁচাতে সক্ষম হয়েছিল। এই যে গল্প, এখান থেকে এটাই আমরা শিক্ষা পাই যে পরস্পর বিবদমান শত্রু ও বন্ধু হতে পারে, যেটা এই গল্পের মোরাল। এবং এখানে কিন্তু টেক্সটে চলে আসবো এবার। তোমরা দেখো, শত্রুবহপি হিতায়ৈব বিবদন্ত পরস্পরম। এখানে দেখো আমি কিন্তু সংস্কৃত দেবনাগরী হরফে প্রথম লাইনটা লিখেছি, পরবর্তী লাইনটা কিন্তু সংস্কৃত উচ্চারণে বাংলা হরফে দিয়ে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, এবং পরের লাইনটা কিন্তু লাল কালিতে যেটা আছে সেটা হচ্ছে এর বাংলা। পরস্পর বিবদমান শত্রু ও বন্ধু হতে পারে, অর্থাৎ দুটো শত্রু যখন বিবাদে নিযুক্ত হয়, কলহ করতে থাকে, তারা কিন্তু বন্ধুর কাজ করে দেয় পক্ষান্তরে। কিভাবে সেটা নিয়েই এই গল্প। পরের লাইন, চৌরেন জীবিতং দত্তং রাক্ষসেন তু গজুগম। চোরের দ্বারা জীবন রক্ষা পেল এবং রাক্ষসের দ্বারা রক্ষা পেল গরু দুটি। এই যে দুই বিবদমান পরস্পর শত্রু, কার শত্রু? এরা ব্রাহ্মণের শত্রু, কারণ ব্রাহ্মণের গরু দুটি খেতে ব্রাহ্মণের গরু দুটি বা বাছুর দুটি চুরি করতে এসছেন কে? চোর। অন্যদিকে ব্রহ্ম রাক্ষস ব্রাহ্মণকেই খাদ্য হিসাবে পেতে চায়। এই যে উভয়ের মধ্যে যে বাক বিতণ্ডা, কে আগে নিজের স্বার্থ পূরণ করবে, সেই নিয়ে যে বাক বিতণ্ডা, অর্থাৎ দুজনের মধ্যে যে ঝগড়া বেঁধে যায়, সেই সুযোগে কিন্তু ব্রাহ্মণ তার গরু দুটি এবং নিজেকে বাঁচাতে সক্ষম হয়। এটাই হচ্ছে এই গল্পের মোরাল। এই মোরালের পর অর্থাৎ নীতিকথার পর কিন্তু আমরা চলে যাব সম্পূর্ণ টেক্সটে দেখো এক একটা করে লাইন আমি তোমাদেরকে দিয়েছি। প্রথম লাইনটা দেবনাগরীয় হরফে কালো কালিতে লেখা, দ্বিতীয় লাইনটা সবুজ কালিতে যেটা সংস্কৃত উচ্চারণে বাংলা হরফে লেখা, এবং তৃতীয় লাইন নীল কালিতে বাংলায় অনুবাদ অর্থাৎ ভাবার্থটা দেওয়া আছে। অস্থি কস্মিংশ্চিদ অধিষ্ঠানে দরিদ্র দ্রোণর নাম ব্রাহ্মণ। কোনো এক স্থানে দ্রোণ নামের এক দরিদ্র ব্রাহ্মণ থাকতেন। পরের লাইন, প্রতিগ্রহ ধন সততং বিশিষ্ট বস্ত্রানুলেপন গন্ধমাল্যালঙ্কার। ভিক্ষাকে সম্বল করে কে থাকতো? ওই দরিদ্র ব্রাহ্মণ থাকতো। তারপরে যে শততং থেকে সর্বদা তার ভালো পোশাক, অনুলেপন, গন্ধ, মাল্য, অলঙ্কার এগুলো কি তার ছিল না। তার পক্ষে এই সমস্ত সামগ্রী ব্যবহার করা তার পক্ষে অসম্ভব, কারণ সে তো হীনবিত্ত, দারিদ্র্যের মধ্যে তাকে দিন কাটাতে হয়। পরের লাইনে চলে যাব, তাম্বুলাদি ভোগ পরিবর্জিত প্ররূঢ় কেশ শ্বশ্রু নখরম অপচিত। তাম্বুল প্রভৃতির ভোগ তার ছিল না। একটু বুঝিয়ে দিই, সর্বদা ভালো পোশাক, অনুলেপন মানে বিভিন্ন যে ক্রিম তোমরা মেখে থাকো সেই ধরনের ক্রিম, অনুলেপন, সেই অনুলেপন করার ক্ষমতা তার ছিল না। গন্ধ অর্থাৎ এখনকার দিনে সেন্ট, মাল্য, অলঙ্কার বলতে যে গহনা পরে থাকে মেয়েরা বা ছেলেরাও আজকাল বিভিন্ন গহনা পরে থাকে, সেইটা হচ্ছে অলঙ্কার। মাল্য অর্থাৎ মালা, নিজেকে সুসজ্জিত করা, সেগুলো কিন্তু তার পক্ষে অলিক, তার কাছে অলিক কল্পনা, সে ভাবতেই পারে না। সে তো তার খাওয়ারই জোটে না, সে কি করে এই ধরনের শৌখিন জীবনযাপন করবে। তাম্বুল প্রভৃতির ভোগ ছিল না, অর্থাৎ তাম্বুল মানে পানের নেশা কে করতে পারে? যার আর্থিক পরিস্থিতি ভালো সেই কিন্তু নেশা করতে পারে। যে দুবেলা খেতে পায় না, দুবেলা খাওয়ার জন্য যাকে লড়াই করতে হয়, তার পক্ষে এগুলো মানানসই নয়। সেই জন্য ব্রাহ্মণের পক্ষেও এগুলো কিন্তু অসম্ভব, অলিক কল্পনা মাত্র, দিবা স্বপ্নের মতো। পরের অংশ, প্ররূঢ় কেশ শ্বশ্রু নখরম অপচিত, অর্থাৎ বড় বড় চুল, লম্বা দাড়ি, নখ ও লোমযুক্ত তার অবস্থা, তার শারীরিক যে দুর্দশা সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরের পাতায় চলে যাব, আর তোমাদেরকে বলবো যে কি করে তোমরা উচ্চারণ করবে। তোমরা কিন্তু ভাগ করে নিতে পারো যে তাম্বুলাদি ভোগ পরিবর্জিত, এই শব্দটাকে কি করে পড়বে? তাম্বুলার পরে দাগ দিয়ে নিলে তাম্বুলা দি ভোগ পরিবর্জিত, কেটে কেটে তোমরা পড়তে পারো। কেটে কেটে পড়ে তারপর একবারে উচ্চারণ করার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে যে হ্যাঁ অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। যতটা দেখতে কঠিন ততটাও কঠিন নয় সংস্কৃত। দূর থেকে দেখে কঠিন মনে হয়, কিন্তু একটু যদি মনোযোগ দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজ। পরের পাতায় চলো। পরের পাতায় চলে এলাম, শীতোষ্ণ বাত বর্ষাদিভি পরিশোভিত শরীর, অর্থাৎ শীত গ্রীষ্ম ঝড় বৃষ্টিতে শুষ্ক প্রায় তার শরীর।
পরপর কিন্তু ওয়ার্ডের মানেগুলো আমি রেখেছি। শীত বলতে বুঝতেই পারছো ঠান্ডার সময়, উষ্ণ বলতে গ্রীষ্মর কথা বলা হয়েছে, বাত বলতে ঝড়, বাত বলতে বায়ু বোঝায়, বায়ু যখন জোরে প্রবাহিত হয় সেটাকে আমরা স্ট্রম বলি বা ঝড় বলে থাকি, সেটাই। আর বর্ষা দিবি মানে বর্ষাকালের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রতিটা ঋতুতেই কিন্তু তাকে দুঃখ দুর্দশার মধ্যেই তাকে কাটাতে হয়। এইভাবে চলতে চলতে তার শরীর শুষ্ক প্রায় হয়ে এসেছে। তোমরা দেখতে পারো যারা দরিদ্র, যারা বিশেষ করে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে, তাদের শরীরটা কেমন রুক্ষ শুষ্ক অবস্থা তাদের। তো সেই রকমই ব্রাহ্মণের অবস্থাও কিন্তু সেই রকম। পরের লাইন, তস্য চ কেনাপি যজমানেনা নুকম্পয়া শিশু গোযুগম দত্তম। তস্য বলতে তার, এক যজমান তাকে দয়া করে একজোড়া বাছুর দেয়। যজমানেনা নুকম্পয়া অর্থাৎ যজমান কে এখানে বুঝতে হবে। যজমান হচ্ছে সে, পুরোহিতরা যার বাড়িতে পুজো করে, যার হয়ে পুজোটা করে থাকে, সেই বাড়ির মালিক হয়ে যায় যজমান, তাকেই যজমান বলা হয়। তো এইরকমই কোনো এক বাড়ির মালিক, সহৃদয় মালিক, ব্রাহ্মণের ব্রাহ্মণের দারিদ্রতা দেখে সে কিন্তু দুটো গো বাছুর তাকে দান করেছিল, সে কথাই এখানে বলা হয়েছে এই বাক্যে। পরের অংশে চলে যাব। ব্রাহ্মণেন চ বালভাবাদরভ্য যাচিত ঘৃত তৈল যবসাদিভি। ব্রাহ্মণ বাচ্চাকাল থেকেই চেয়ে চিনতে তেল ঘি ঘাস প্রভৃতির মাধ্যমে, দেখো ব্রাহ্মণ কি করেছিল বাচ্চাকাল থেকে, কার বাচ্চাকাল থেকে, ওই বাছুরগুলোর বাচ্চাকাল থেকেই, এই যে বালভাবাদারভ্য অর্থাৎ ছোটবেলা থেকেই, শিশু বয়স থেকেই, বাছুরগুলোর শিশু বয়স অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তাকে যজমান দান করে দিয়েছিলেন, সেই তারপর থেকেই বিভিন্নভাবে চেয়ে চিনতে যাচিত ঘৃত তৈল যবসাদিভি, তেল ঘি ঘাস এই সমস্ত আয়োজন করে সে কিন্তু তাদের বড় করার চেষ্টা করছিল। সম্বর্ধ সুপুষ্টং কৃতম অর্থাৎ বাছুর দুটিকে সুপুষ্টভাবে বড় করে তুলতে চাইছিল, অর্থাৎ নাদুস নাদুস ভাবে, অর্থাৎ তাদের যত্ন আত্মীর কিন্তু কোনো খামতি সে রাখেনি। নিজের দুঃখ দুর্দশা হলেও সে কিন্তু বাছুর দুটোকে কোনো দুঃখ দুর্দশা পেতে দিতে চায়নি। তার পক্ষে যতটা সাধ্য সে কিন্তু চেষ্টা করেছে তাদেরকে সেইভাবে বড় করে তোলার। এবং সেই পরিস্থিতিতেই তচ্চ দৃষ্টা, পরের লাইন, সহশৈব কশ্চিৎ চৌর চিন্তিতবান অহমস্য ব্রাহ্মণস্য। এবং সেই ঘটনা দেখেই হঠাৎ গরু দুটি চোরের চোখে পড়ায় চোর ভাবলো, দেখো চোরের চিন্তা ভাবনা কি, চোরের চিন্তা ভাবনা অপরের ক্ষতি করে নিজের সুখ সমৃদ্ধিকে বাড়ানো, এটাই হচ্ছে চোরের ব্যাপার। চোরের তো কোনো ব্যাপার নেই, চোর কার ক্ষতি হলো সে দেখে না, সে নিজের সুখ সমৃদ্ধির জন্য গর্হিত কর্ম করতেও সে পিছপা হয় না। খারাপ কর্ম তার কাছে খারাপ কর্ম নয়, এটাই তার পেশা। সেই জন্য চোরকে আমরা নিষ্ঠুর ক্রূর কর্মা বলে সম্বোধন করতে পারি। চোর নিষ্ঠুর হবে, সে খারাপ কাজটা করতে তার বিবেক দংশন হয় না, সেই জন্যই তো সে চোর হয়েছে। সেই চোর কি করলো, সেই চোরের চোখ গিয়ে পড়লো সেই ব্রাহ্মণের হৃষ্টপুষ্ট দুটি গো বাছুর যে সে লালন পালন করে বড় করছে, সেই গো বাছুর দুটির ওপর তার চোখ পড়েছে, সেই দুটি তার চাই এখন। সেই প্রেক্ষাপটেই গল্পে আমরা পৌঁছে গেছি, সেখানেই বলছে অহমস্য ব্রাহ্মণস্য অর্থাৎ আমি ব্রাহ্মণের, সে ব্রাহ্মণের কি করবে, পরের লাইন, গোযুগমিদম অপহরিষ্যাম অর্থাৎ গরু দুটি চুরি করব। ইতি নিশ্চিত নিশায়াং বন্ধন পাশং, এইরূপ চিন্তা করে একদিন গভীর রাতে, বন্ধন পাশং মানে কি, বাঁধন দড়ি অর্থাৎ বাধার দড়ি নিয়ে, গৃহীতা যাবৎ প্রস্থিত তাবৎ অর্ধ মার্গে প্রবিরল তীক্ষ্ণ দন্ত পঙ্ক্তি। গৃহীতা মানে নিয়ে, যাবৎ প্রস্থিত তাবৎ অর্ধ মার্গে রওনা হওয়ার মাঝপথে, অর্ধমার্গ মানে কি, মার্গ মানে পথ, অর্ধ মানে অর্ধেক, এইভাবে সে বাঁধন দড়ি নিয়ে বন্ধন পাশ নিয়ে ব্রাহ্মণের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেই না রওনা হয়েছে, অর্ধেক পথ যেতে না যেতেই কি ঘটলো, প্রবিরল তীক্ষ্ণ দন্তপঙ্ক্তি অর্থাৎ ফাঁকা ফাঁকা সুচলো দাঁতের সারি বিশিষ্ট কে এক ব্রহ্ম রাক্ষসের সঙ্গে তার পরিচয় হতে চলেছে, এবং সেটা আমরা দেখব পরের পাতায়। পরের পাতায় আমরা এখন দেখব সেই ব্রহ্ম রাক্ষসের পরিচয়। প্রথমে আমরা ব্রাহ্মণের পরিচয় পেয়েছি, সেই হতদরিদ্র অবস্থার মধ্যে দিয়ে কি হবে তার জীবন ধারণ করছে, জীবিকা নিবৃত্তি করছে। এবার পথমধ্যে ব্রহ্ম রাক্ষসের মুখোমুখি হয়েছে কে, চোরের সঙ্গে ব্রহ্ম রাক্ষসের যে কথোপকথন, সেই পর্বে আমরা এখন রয়েছি। তাহলে চলো শুরু করি। উন্নত নাসাবংশ প্রকট রক্তাক্ত নয়ন উপচিত স্নায়ু সন্ততি।
পরপর যা শব্দগুলো আছে তার মানে কিন্তু তার তলায় তলায় দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব। দেখো, উন্নত নাসা বংশ মানে উঁচু নাকওয়ালা। রাক্ষসদের চেহারা তো এমনিতে বিভৎস হয়, নাকগুলো উঁচু উঁচু হয়, তো সেটাই উঁচু নাকওয়ালা। প্রকট ও রক্তাক্ত নয়ন। প্রকট মানে বড় বড়, টকটকে লাল চোখের কোণ বিশিষ্ট, রক্তাক্ত মানে লাল। উপচিত স্নায়ু সন্ততি, শিরাগুলি কি দাগড়া দাগড়া। দেখো, রাক্ষস যদি অনেকদিন না খেয়ে থাকে তাহলে তার পরিস্থিতি কি হতে পারে, শিরাগুলো জেগে যেতে পারে। তো সেই রকম এই যে ক্ষুধার্ত ব্রহ্ম রাক্ষস, যার শিরাগুলো দাগড়া দাগড়া, চোখের কোণ কিন্তু টকটকে লাল, নাকটি কি উঁচু, এবং দাঁতের সারিগুলো কিন্তু ফাঁকা ফাঁকা সুচালো, যেমন হয়ে থাকে রাক্ষস সেই রকম। পরের লাইনে চলে যাব। নতর গাত্র শুষ্ক কপল, সুহুতহুত বহ পিঙ্গল, শ্বশ্রু কেশ শরীর। দাগড়া দাগড়া শিরা, নতর গাত্র মানে নুয়ে পড়া দেহ। তারপর কি রয়েছে, সুত হুত বহু পিঙ্গল, শ্বশ্রু কেশ শরীর। তার গালটা কেমন, তোবড়ানো গাল, আহুতি দিয়ে জ্বালানো আগুনের মতো পিঙ্গল বা সোনালি তার চুল, দাড়ি ও গায়ের রং। অর্থাৎ যেন ঝলসে গেছে আগুনে, আগুনে ঝলসে গেলে যেমন হয়, অর্থাৎ অনাদরে আমরা যদি আমাদের নিজেদের মাথায় চুলে যদি আমরা তেল না মাখি, সেটাকে যদি পরিচর্যা না করি, গায়ে যদি সাবান না দিই, তাহলে আমাদেরও কিন্তু চুলে জট পাকিয়ে যায় এবং চুলটা কিন্তু সোনালী রঙের পিঙ্গল বর্ণের হয়ে যায়। তো সেই রকম ব্রহ্ম রাক্ষসেরও সেই রকমই গায়ের রং, পরিচর্যার অভাবে, সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। পরের অংশে চলে যাব। কশ্চিৎ দৃষ্ট দৃষ্টা চ তং তীব্র ভয়ত্রস্ত হপি চৌরহ ব্রবীত। কশ্চিৎ দৃষ্ট মানে এইরকম, অর্থাৎ এই যে যে বিভিন্ন যে পিঙ্গল ও সোনালী রঙের চুল দাড়ি বিশিষ্ট বিচিত্র দর্শন রাক্ষসকে এইরকম কাউকে দেখা গেল। কশ্চিৎ দৃষ্ট তার মানে কে দেখলো, চোর দেখেছে। সে কোথায় যাচ্ছে, ব্রাহ্মণের বাড়িতে। কি করতে যাচ্ছে, তার উদ্দেশ্য কি, ব্রাহ্মণের গরু দুটি চুরি করা। অন্যদিকে রাস্তায় অর্ধেক পথে ব্রহ্মরাক্ষস কেন এসেছে, তার উদ্দেশ্য ব্রাহ্মণকে তার ষষ্ঠান্নকালিক ভোজনের খাদ্য রূপে পরিণত করা। এই দুই মুখোমুখি দুটি চরিত্র যে উদ্দেশ্য নিয়ে এসেছে, খানিকটা উদ্দেশ্য তাদের এক, এবং তাদের গন্তব্য কিন্তু ব্রাহ্মণের বাড়ি। তো সেই ব্রাহ্মণের বাড়িতে যাওয়ার পথেই তাদের দুজনের মধ্যে দেখা, এবং কি ঘটনা ঘটছে সেটাই আমরা এখন দেখছি। দৃষ্টা চতং তীব্র ভয়ত্রস্ত হবি চৌরহ ব্রবীত। অর্থাৎ এই যে ভীষণ দর্শন ব্রহ্মরাক্ষস, তাকে দেখে অত্যন্ত ভয় পেয়ে সন্ত্রস্ত হয়েও চোরটি জিজ্ঞাসা করলো। ব্রবীত মানে জিজ্ঞেস করা, আস্ক ইংরেজিতে যেটা আমরা বলে থাকি। কি জিজ্ঞেস করলো, কো ভবান ঐতি, বলছে আপনি কে, আপনার পরিচয় কি। স আহ সত্য বচন হহং ব্রহ্ম রাক্ষস। সে বলল, অর্থাৎ রাক্ষস বলল, আমি সত্যবাদী ব্রহ্মদৈত্য। ভবানোপাত্মানং নিবেদয়তু। অর্থাৎ ভবান অপি আত্মানং, এখানে যদি ভাঙি আমরা, আপনিও আপনার পরিচয় বলুন। ভবানো বলতে আপনি, বলছে আপনিও আপনার পরিচয় বলুন। কে বলল এটা, সেই চোর। চোর বলছে, ভয় পেয়েছে চোর, কিন্তু তবুও সে বলছে যে আপনার পরিচয় বলুন, আপনি কে। এখানে কে জিজ্ঞেস করেছে চোরকে, ব্রহ্ম রাক্ষস। ব্রহ্ম রাক্ষস বলছে আমি তো আমার পরিচয় দিলাম, আমি সত্যবাদী ব্রহ্মদৈত্য। যেহেতু চোর প্রথম প্রশ্নটা করেছিল, এইবার পক্ষান্তরে চোরকে প্রশ্ন করছে ব্রহ্ম রাক্ষস যে আপনার পরিচয় বলুন, আমি তো আপনারটা বললাম। তখন সোহব্রবীত, চোর বলল বা সে বলল, অহং ক্রূরকর্মা চৌর, আমি নিষ্ঠুর কর্মা চোর, আমার কর্মের মধ্যে নিষ্ঠুরতা বর্তমান, তাই আমি নিষ্ঠুর কর্মা। আমি কারো হিতাহিত জ্ঞান করি না, কারো ভালো মন্দ দেখি না, আমি নিজের স্বার্থের জন্য নিষ্ঠুর কর্ম করে থাকি। তাই অহং ক্রূরকর্মা চৌর, অহং মানে আমি নিষ্ঠুর কর্মা চোর। দরিদ্র ব্রাহ্মণস্য গোযুগম হর্তুং প্রস্থিত হস্মি। অর্থাৎ আমি ওই দরিদ্র ব্রাহ্মণের গরু দুটি, গোযুগম গরু দুটি বা বাছুর দুটি চুরি করতে বেরিয়েছি। প্রস্থিত হস্মি মানে বেরিয়েছি। অথ জাত প্রত্যয় রাক্ষস ব্রবীত। তারপর ব্রহ্মদৈত্যের বিশ্বাস হলে সে বলল, ভদ্র অর্থাৎ মহাশয়। পরের পাতায় যাব। ব্রহ্মরাক্ষস বলছে, অত জাত প্রত্যয় অর্থাৎ বিশ্বাস করার পর ব্রহ্মরাক্ষস বলছে, অহং ষষ্ঠান্ন কালিক অহম। অর্থাৎ সে তার পরিচয় দিচ্ছে যে আমি 6 বারের বার তৃতীয় দিন রাতে খেয়ে থাকি, যেটা আমি আগেই বলছিলাম ষষ্ঠান্ন কাল। অর্থাৎ এক দিনকে বলা হচ্ছে অন্ন হয় না, প্রত্যেক দিনে সকালে এবং রাতে খাওয়ার হিসেব করলে
দিনে 6 বার খেতে হয়, তো তৃতীয় দিন সন্ধ্যায় বা রাত্রে সে তার খাবার গ্রহণ করে থাকে কে? ব্রহ্ম রাক্ষস। তাই সেই জন্যই অতস্তমেব, সুতরাং ব্রাহ্মণ মধ্য ভক্ষয়িষ্যামি, আমি এই বামুনকেই আজ খাবো। কে বলছে? ব্রহ্ম রাক্ষস বলছে। কাকে বলছে? চোরকে, নিষ্ঠুর কর্মা ক্রূর কর্মা চোরকে বলছে। পরের লাইন, তৎসুন্দরমিদম এক কার্য বেবায়াম, খুব গুরুত্বপূর্ণ জায়গা, বলছে এটা বেশ ভালোই হলো। কে বলছে এটা? চোর বলছে। এক কার্য বেবায়াম, এখান থেকে কিন্তু তোমাদের ভাব সম্প্রসারণ এসে থাকে, ব্যাখ্যা আর কি, যেটা আমাদের দুজনের উদ্দেশ্যই এক। এক কার্য বেবায়াম, এক কার্য, আমাদের দুজনের উদ্দেশ্যটা কি? এক। দুজনের উদ্দেশ্য কেন এক? দুজনের উদ্দেশ্য এক এই জন্যই, দুজনের উদ্দেশ্যই কিন্তু ব্রাহ্মণের ক্ষতি করা, এবং সেই সেন্সে দুজনের গন্তব্য ব্রাহ্মণের বাড়ি, দুজনের উদ্দেশ্য এক। শুধু একজন চাইছে ব্রাহ্মণের গরু দুটো চুরি করতে, আর একজন ব্রাহ্মণকে খেতে চাইছে। পরের অংশ, অথ তৌ তত্র গতৈকান্তে কালমন্বেষয়ন্তৌ স্থিত, তারপর তারা দুজন সেখানে গিয়ে নিভৃতে সুযোগের প্রতীক্ষা করতে লাগলো। তৌ বলতে তারা দুজন, গতৈকান্তে মানে গিয়ে একান্তে, গতৈকান্তে, গত্তা যোগ একান্তে, গিয়ে একান্তে মানে নিভৃতে, কাল মনেশ্বয়ন্ত অর্থাৎ কাল অন্বেষণ করতে লাগলো দুজনে মিলে, অর্থাৎ সময় খুঁজতে লাগলো, সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো, প্রতীক্ষা করতে লাগলো। যাই হোক, তোমাদেরকে বলবো যারা আজকে ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবে, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে সবসময় প্রতি মুহূর্তে তোমাদের জন্য আমি করার চেষ্টা করে থাকি। প্রতিদিনই পারতপক্ষে দেওয়া হয় ভিডিও, অবশ্যই কোনো যদি প্রয়োজন দরকার থাকে যোগাযোগ করতে পারো। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। প্রসুপ্তে চ ব্রাহ্মণ তদ ভক্ষণার্থং প্রস্থিতং রাক্ষসং দৃষ্টা চৌরহ ব্রবীত। প্রসুপ্ত মানে কি? ঘুমিয়ে পড়লে। ঘুমিয়ে পড়ছে কে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে তদ ভক্ষণার্থং অর্থাৎ তাকে খাওয়ার উদ্দেশ্যে ব্রহ্মদৈত্য ব্রাহ্মণকে যখন খেতে যাচ্ছে, রাক্ষসং দৃষ্টা চৌরহ ব্রবীত অর্থাৎ ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে ব্রহ্মদৈত্য যখন তাকে খেতে যাচ্ছে সেটা দেখে চোরটি বলল, আগেই বলেছি ব্রবীত মানে বলা, চোরটি বলল, কি বলল? ভদ্র মহাশয় বা ভাই, নৈশ ন্যায়, এটা ঠিক হচ্ছে না, এটা কি ন্যায় হচ্ছে? এটা কি সঠিক পথ অবলম্বন করা হচ্ছে? যত গোযুগে ময়াপহরিতে, বলছে গরু দুটি আমার দ্বারা চুরি করার পর, ময়াপহরিতে, ময়া মানে আমার, অপহরিতে একসঙ্গে সন্ধি করা আছে, অর্থাৎ আমার দ্বারা চুরি করার পর, পশ্চাত্তমেনং ব্রাহ্মণং, বলছে তারপর তুমি ব্রাহ্মণকে ভক্ষয় খেয়েও। তুমিটা কে এখানে? ব্রহ্ম রাক্ষস হচ্ছে এখানে তুমি। কে বলছে কথাটা? চোর, ক্রূরকর্মা চোর ব্রহ্ম রাক্ষসকে বলছে ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত অবস্থায়, যখন ব্রাহ্মণ ঘুমিয়ে আছে রাত্রিবেলা। পরের লাইন, সোহ ব্রবীত কদাচিদয়ং ব্রাহ্মণ গো শব্দেন বুদ্ধেত তদানর্থ কোহয়ং। সোহ ব্রবীত মানে সে বলল। কি বলল? গরুর আওয়াজে কখনো এই ব্রাহ্মণ জেগে উঠলে ব্যর্থ হয়ে পড়বে মামারম্ভ স্যাত, অর্থাৎ আমার আয়োজন। কার আয়োজন ব্যর্থ হয়ে পড়বে? চোরের আয়োজন। চোর কি করতে এসেছে? ব্রাহ্মণের গরু দুটি চুরি করতে এসেছে। অতএব ব্রহ্মরাক্ষস যদি আগে তাকে খেতে যায়, সেই খেতে গিয়ে যদি সে চিৎকার চেঁচামেচি করে এবং তার ঘুম ভেঙে গেলে, তখন কি হবে? চোরের পক্ষে আর গরু দুটি চুরি করা সম্ভব হবে না। মমারম্ভ স্যাত বলতে চোরের যে কার্য, চোরের যে লক্ষ্য, সেটা কিন্তু আর আরম্ভই সে করতে পারবে না, শুরু করতে পারবে না। আর কোনো কাজ শুরু না করলে সেখানে সাফল্য আসে না। সেই জন্য চোর বলছে, চোরের যুক্তি যে আমি আগে গরু দুটি চুরি করি, তারপর তুমি ব্রাহ্মণকে খেও। অন্যদিকে ব্রহ্মরাক্ষসের কথা, আমি আগে গরুটাকে আমি আগে ব্রাহ্মণকে খাই, তারপর তুমি গরু দুটি নিশ্চিন্ত মনে চুরি করো। এইখানে দুজনের যে একটা কন্ট্রাডিকশন, সেই পারস্পরিক বৈপরীত্যটাই কিন্তু এই গল্পের মূল বিষয়। বিবাদমান দুই শত্রুর কলহ পরায়ণতাকে কেন্দ্র করে ব্রাহ্মণ কিন্তু দেখা যায় বুদ্ধি করে তার নিজের জীবন এবং তার প্রিয় পালিত দুটি গোবাছুরকে নিয়ে সে কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় এই দুই বিবাদমান শত্রুর হাত থেকে। কি করে সেটা হলো সেটাই আমরা দেখছি। চৌরহ ব্রবীত লাইনে ফিরে এসেছি টেক্সটে। চৌরহ ব্রবীত চোরটি বলল, তবাপি যদি ভক্ষণয় স্থিতস্যান্তরে,
একহ অন্তরায়, বলছে খাওয়ার সময় যদি তোমারও কোনো একটা বাধা এসে যায়, অন্তরায় মানে কি বাধা, তুমি যখন খেতে যাবে ব্রহ্মরাক্ষস তখন যদি কোনো একটা বাধা এসে যায় তখন, পরের পাতায় যাব, শ্বেত তদামহমপি, অর্থাৎ তাহলে কি হবে, ন শক্নমি গোযুগম অপহর্তুম, অর্থাৎ তাহলে আমিও গরু দুটি চুরি করতে পারবো না। অত প্রথমং, অর্থাৎ সুতরাং প্রথমেই, ময়াপহরতি, অর্থাৎ চোর বলছে আমার দ্বারা গরু দুটি অপহরণ করা হলে গোযুগে পশ্চাৎতয়া ব্রাহ্মণ ভক্ষয়িতব্য, তারপর তুমি ব্রাহ্মণকে খেও। এই কথাটা চোরের দিক থেকে ব্রহ্ম রাক্ষসকে বোঝাতে চাইছে। এই সব কথা তারা প্রথমে ফিসফিসিয়ে বলছিল, পরবর্তীতে তাদের গলার আওয়াজ বেড়ে যায় এবং তারপর যা হয় সেটা আমরা দেখব। পরের লাইন, ইত্থং চাহ মাহমিকয়া, এভাবে আমি আগে আমি আগে, অর্থাৎ দুজনেই চাইছে আমি আগে। চাহ মানে কি চাওয়া, অহম অর্থাৎ আমি, কয়া অর্থাৎ কে আগে যাবে, চাহ মাহমি কয়া অর্থাৎ আমি আগে আমি আগে, এই বাগবিতণ্ডা করতে করতে তয়র বিপদ, অর্থাৎ এই বাগবিতণ্ডার মধ্যেই সমুৎপন্নে দৈধে প্রতিরব আসাদ, অর্থাৎ দুজনের মধ্যে একটা মতভেদ শুরু হয় এবং ব্রাহ্মণও যজাগর, ব্রাহ্মণের ঘুম ভেঙে যায়, ব্রাহ্মণ এই আওয়াজে কিন্তু সে জেগে ওঠে, অর্থাৎ পারস্পরিক দুজনের ঝগড়ার আওয়াজে ব্রাহ্মণ জেগে উঠল। পরের লাইন, অথ তং চৌরহ প্রবিদ, এবং ব্রাহ্মণ জেগে ওঠার পর দুজনেই নিজেদের নিজেদের সাফাই দেওয়া শুরু করে যে নিজে ভালো অন্যজন খারাপ। তারা কি বলতে থাকে, চোর বলে ওঠে ব্রাহ্মণ, তামেবায়ং রাক্ষস ভক্ষয়িতুম ইচ্ছতি, অর্থাৎ তারপর চোরটি বলল হে ব্রাহ্মণ এই রাক্ষস তোমাকে খেতে চায়, যেন সে কত পুণ্য করতে এসেছে, সে কিছু করতে আসেনি, সে যেন রক্ষা করতে এসছে ব্রাহ্মণকে, এমন কথা বলছে। তখন রাক্ষসকে ছেড়ে দেওয়ার পাত্র, রাক্ষসও বলছে রাক্ষস আহ, রাক্ষস আহ অর্থাৎ বলল, রাক্ষস বলল কি, ব্রাহ্মণ চৌরহয়ং গজুগম তে প্রহর্তুম ইচ্ছতি, অর্থাৎ ব্রাহ্মণ হে ব্রাহ্মণ এই চোর তোমার গরু দুটি চুরি করতে চায়। এবং শ্রুতোত্থায় ব্রাহ্মণ সাবধান ভূতেষ্ট দেবতা মন্ত্র ধ্যানাত্মানং, অর্থাৎ এইরকম শুনে ব্রাহ্মণ উঠে সাবধানে ইষ্ট দেবতার মন্ত্র ধ্যান করে কি করলো, রাক্ষসাদু গুর্ণ লঘুরেন চৌরাদ গজুগং ররক্ষ, রাক্ষসের হাত থেকে নিজেকে এবং লাঠি উঁচিয়ে চোরের হাত থেকে গরু দুটিকে রক্ষা করলেন। এখানে একটু বুঝে নাও ইষ্ট দেবতার মন্ত্র ব্যাপারটা কি। ইষ্ট দেবতার মন্ত্র অর্থাৎ ভগবানের নাম স্মরণ করে নিজেকে প্রথমে স্থির করে নিল, এইরকম একটা মুহূর্তে সে যদি তাড়াহুড়া করে তাহলে ডিসিশন ভুল হতে পারে, সে নিজেকে স্থির চিত্ত করে তারপর সে কিন্তু নিজের জীবনকে রক্ষা করার পাশাপাশি রাক্ষসের হাত থেকে নিজেকে বাঁচালো এবং পরবর্তীতে লাঠি উঁচিয়ে চোরের হাত থেকে গরু দুটিকে সে রক্ষা করলো। এদিকে ওরা দুজন বাগবিতণ্ডায় ব্যস্ত, এদিকে ব্রাহ্মণ কিন্তু সেখান থেকে সরে পড়লো, অর্থাৎ ব্রাহ্মণ কিন্তু গেইনার হয়ে গেল। বিবদমান শত্রু কিন্তু এখানে মিত্রের কাজ করলো। কেমন ভাবে মিত্রের কাজ করলো, ব্রাহ্মণ না জাগলে ব্রাহ্মণকে তো খেয়েই ফেলতো ব্রহ্ম রাক্ষস, আর গরু দুটিও তো চুরি করতো চোর, কিন্তু দুজনের এই যে ঝগড়া আমি আগে এই ঝগড়ার সূত্রপাতেই কিন্তু ব্রাহ্মণ জেগে উঠলো এবং নিজের জীবন গরু দুটির জীবন সে বাঁচাতে পারলো। এই হচ্ছে সম্পূর্ণ ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পের ব্যাখ্যা, টেক্সচুয়াল তোমাদেরকে আমি করার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজ আসি, ধন্যবাদ।